নমস্কার। সত্যের জয় সর্বত্র, এটা আমরা প্রত্যেকেই শুনে আসি। কিন্তু আজকে হাইকোর্ট থেকে যে রায় আমরা পেলাম, অর্থাৎ প্রাথমিকের চাকরি বাতিল মামলার আজকে আমরা রায় পেয়েছি। সেই রায় থেকে অনেকগুলি প্রশ্ন আমাদের কাছে উঠে আসছে। আমি একটা একটা করে আপনাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার করব, যে ঠিক কোন কোন জায়গায় এত প্রশ্ন থেকে যাচ্ছে এবং কেন থাকছে। মূলত আমরা প্রত্যেকে জানি যে আজকের রায়ে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ আজকের রায় ছিল হাইকোর্টের, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজকের রায় দিল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার সেই রায় আমরা দেখলাম, অর্থাৎ চাকরি বহাল থাকছে, প্রত্যেকের চাকরি বহাল থাকছে। কিন্তু এই আজকের দিনে, অর্থাৎ এই ৩রা ডিসেম্বর, একই রকম একটি দিন যেরকম ৩রা এপ্রিল ২৬,০০০ এসএলএসটির শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল, শুধুমাত্র যোগ্য অযোগ্য আলাদা বা পৃথকীকরণ করা যায়নি বলে ৩রা এপ্রিল সেটি বাতিল হয়েছিল এবং তাদেরকে পরীক্ষায় বসতে হয়েছিল। এরও সমাধান এখনো হয়নি, এখনো মামলা চলছে হাইকোর্টে, সেই মামলা বিচারাধীনে আছে। পাশাপাশি একই যন্ত্রণায় ভুগছে ফ্রেশার্সরা, এসএলএসটির ফ্রেশার্সরা একই যন্ত্রণায় ভুগছে, কারণ তাদেরকেও এই ২৬,০০০ প্যানেলের সাথে একই রকম পরীক্ষায় বসতে হয়েছে। পরবর্তীতে অনেক রকম জটিলতা তৈরি হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে এই ২৬,০০০ অর্থাৎ এসএলএসটির ২৬,০০০ শিক্ষকদের প্যানেল বাতিল হবে। ২০১৬ সালের প্যানেল বাতিল হয়েছে একটাই কারণে, দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্য সেগ্রিগেশন হয়নি বা করা যাচ্ছে না, চাল থেকে কাঁকড়কে সরানো যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, এই একটাই কারণে। আর এই একই রকম পরিস্থিতি ঠিক প্রাথমিকের এই নিয়োগ দুর্নীতি মামলাতেও হয়েছিল, এটা আমরা প্রত্যেকে জেনেছিলাম। এবং ঠিক ২০২৩ সালের ১৬ই মে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, তিনি ২০১৪ টেট, পরবর্তীতে ২০১৬-১৭ রিক্রুটমেন্ট প্রাথমিকের সেই প্যানেলে ৪২,৫০০ জনের যে প্যানেল, চাকরি প্রার্থীর প্যানেল, সেই প্যানেলের মধ্যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ২০২৩ সালের ১৬ই মে। এবং তিনি আরো কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে রিপ্যানেল প্রকাশ করতে হবে এবং পাশাপাশি ৩ থেকে ৪ মাস তারা প্যারা টিচারদের বেতন পাবেন, এটা আমরা প্রত্যেকে জানি। এবং তার পরবর্তী সময় থেকে শুরু হয়েছে একটার পর একটা জটিলতা। তারই পরে এই মামলা, অর্থাৎ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা, সেটা যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় বা নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে সেই মামলা চলছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং আজকে সেই রায় আমরা পেয়েছি। কিন্তু আমি যে প্রসঙ্গটায় আসছিলাম, যে একই রকম অভিযোগটা কিন্তু একটাই, সেটা হচ্ছে দুর্নীতি, সিস্টেমের দুর্নীতি। এবং এই যে দুর্নীতি যখন একটাই বিষয়, সেটা ২৬,০০০ হোক, সেটা ৩২,০০০ হোক, সেটা তো আলাদা আলাদা নয়, শব্দটা তো একটাই। এবং এই একটা শব্দের একটাই মানে হয়, দুর্নীতি মানে অস্বচ্ছতা, দুর্নীতি মানে অনিয়ম, দুর্নীতি মানে সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরিভাবে ম্যানিপুলেশন করা। তাহলে যে প্রসঙ্গটায় কথা বলছি, যে ২৬,০০০ এসএলএসটির চাকরি প্রার্থীরা তাদের সাথে ফ্রেশার্সদেরকে জুড়ে দিয়ে তারা যে যন্ত্রণা ভোগ করছে এখন, সেই যন্ত্রণায় তারা ভোগ করবে কেন? যদি এটাই রায় দাঁড়ায়, আজকের গ্রাউন্ড অনুযায়ী মনে করা হয় যে ২৬,০০০ চাকরিও বহাল থাকবে, এবং আমরা তাহলে হাইকোর্টের কাছ থেকে এই রায় পাবো যে তাহলে ২৬,০০০ চাকরি বহাল থাকুক এবং ফ্রেশার্সদের বাকি শূন্য পদে নিয়োগ করা হোক। তাদের তো পরীক্ষা হয়েছে, তাহলে বাকি শূন্য পদে শুধুমাত্র ফ্রেশার্সরাই নিয়োগ হবে, তাদের তাহলে অভিজ্ঞতার ১০ নম্বর নিয়ে কোনো সমস্যা হবে না। অথবা
তাদের আরো অন্যান্য যে যারা যোগ্য শিক্ষক এসএলএসটির তাদেরও কোনো সমস্যা হবে না। কারণ যদি এই প্রসঙ্গটাতেই আসতে হয়, আমরা দেখলাম প্রাথমিকের বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছিল এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অনেকগুলো কথা বলেছিলেন। তিনি যে গ্রাউন্ডগুলিতে কথা বলেছিলেন সেগুলো 1 নাম্বার ওএমআর ম্যানিপুলেশন, 2 নাম্বার অপ্রশিক্ষণ শিক্ষক, 11,000 মাত্র প্রশিক্ষণ শিক্ষক 32,000-এর মধ্যে, বাকিরা অপ্রশিক্ষণ। হ্যাঁ, অবশ্যই কমিশন কি বলেছিল, যে পর্ষদ বলেছিল যে পরবর্তীতে তারা নাকি সেই শিক্ষকদের প্রশিক্ষিত করেছিল। তারপরেও আরো কিছু অভিযোগ, কম নাম্বার পেয়েও প্যানেলে নাম থাকা, বেশি নম্বরের নাম নেই। পাশাপাশি এস বসু অ্যান্ড রয় যে কোম্পানি, এটা আমি আপনাদের কাছে আগেও আলোচনা করেছি, সেই কোম্পানির দায়িত্ব ছিল এক্সাম কন্ডাক্ট করানো, কিন্তু পরবর্তীতে নিয়োগের সাথেও তাকে যুক্ত হতে দেখা গিয়েছে। এবং পাশাপাশি আরো অনেকগুলো বিষয়, যেমন রিজার্ভেশন, সংরক্ষণের যে জায়গা, অর্থাৎ এসটির জায়গায়, মানে এসটি যে তার যে সিটে, এসটির যে সিটে সেখানে জেনারেল, ওবিসি, এসসি তাদেরকেও রেখে দেওয়া হয়েছে। ঠিকঠাক প্যানেলই প্রকাশিত হয়নি। এরকম প্রচুর প্রচুর অভিযোগ। এই সমস্ত অভিযোগগুলোর একমাত্র যে সমাধান, বা যদি এই সব অভিযোগগুলো একদিকে এবং এই অভিযোগগুলো ইকুয়াল, কি আসে জানেন? দুর্নীতি। একটাই শব্দ, অভিযোগগুলো ইকুয়াল দুর্নীতি। সুতরাং যদি সেই দুর্নীতি এক্ষেত্রেও হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে যদি, অর্থাৎ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় যদি এই রায় আমরা পাই যে সেই শিক্ষকদের পরিবার আছে, 9 বছর তারা চাকরি করেছেন, এখন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, তাহলে 26,000-এর ক্ষেত্রে কেন নয়? তাদের পরিবার নেই, তারা চাকরি করেননি 8-9 বছর, তাদের ক্ষেত্রে কেন বিরূপ প্রতিক্রিয়া হলো না? অনেকগুলো প্রশ্ন থেকে যায়। পাশাপাশি যদি আমরা আরো কিছু দেখি, যে যোগ্য এবং অযোগ্য, আমরা যখন দেখলাম যে সিবিআই চার্জশিটে 94 জনের অযোগ্য ক্যান্ডিডেটের নাম পাওয়া যাচ্ছে, অর্থাৎ শনাক্ত করা গেছে 94 জনকে, এরকমই শোনা যাচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে। কিন্তু এটাই কি সত্য? আচ্ছা, যদি সত্য হয় মেনেও নিলাম, তাহলে আমরা যখন অযোগ্যদের লিস্ট পেলাম এসএলএসটির ক্ষেত্রে, যে অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে, যখন এই নির্দেশ আদালত দিল, যখন সেই নির্দেশ কমিশন পালন করলো, অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়েও গেল, তারপরেও যোগ্য শিক্ষকদের কেন পরীক্ষায় বসতে হলো? অনেক অনেক প্রশ্ন থাকছে। কিন্তু এই প্রশ্নগুলো কেন থাকবে একটা রায়কে কেন্দ্র করে? আজকে অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে একই সঙ্গে দুটো মামলা চলছিল, একদিকে প্রাথমিক, একদিকে এসএলএসটি, কিন্তু দুটো রায় পুরোপুরি আলাদা আলাদা এলো। এই যে দুটো আলাদা আলাদা বিষয় হবে কেন? একদিকে প্রাথমিক, একদিকে এসএলএসটি, আমরা জানি কি আদালতের অর্থাৎ আইনের চোখ কিন্তু বন্ধ, অর্থাৎ তাকে সমান সমান ভাবে সবকিছু রায় দিতে হয়, সবার জন্যই সে সমান, আইন সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য সমান। আমি 10 তলা বাড়িতে থাকি আর আপনি 1 তলা বাড়িতে থাকেন, সবার জন্যই সমান। সুতরাং তাহলে এক্ষেত্রে আলাদা হলো কেন? এই পৃথকীকরণটাই কেন আমরা দেখতে পাচ্ছি? যে এসএলএসটির ক্ষেত্রে ঠিক যে অভিযোগের কারণে বাতিল হলো, ঠিক একই অভিযোগের কারণে আরেকটা দুর্নীতিযোগ্য বা দুর্নীতিগ্রস্ত প্যানেল থেকে গেল, তাহলে যোগ্য শিক্ষকদের কোথায় কোথায় অপরাধ ছিল? তারা কি শুধুমাত্র এসএলএসটি পরীক্ষায় বসেছিল বা 9, 10, 11, 12-এর চাকরি করতো বলে? প্রাথমিকের চাকরি করতো না বলেই কি তাদের এই শাস্তি হলো? এটা প্রশ্ন থাকছে। আর অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন যদি আপনারও ঠিক এই রকমই মনে হয়, বা আপনি যদি ঠিক এটাই ভাবেন, দুটো শিক্ষকতার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম কেন? এবং এটার জন্যই আমরা আরেকটা বিষয় দেখছি, যদি এই যে সমস্যাটা, ধরুন আজকে প্রাথমিকের কিছুদিন পরই ইন্টারভিউর আবেদন শুরু হচ্ছে, এবার ইন্টারভিউ আবেদন শুরু হচ্ছে, ইন্টারভিউটা আবার শুরু হবে। ইন্টারভিউ শুরু হলে আমরা যে শূন্যপদ পেয়েছি প্রায় 13,500 মতো, এবং সেই শূন্যপদে কিছুদিন পর আবার রিক্রুটমেন্ট হবে। তাহলে
এই একই রকম প্রসেস এসএলএসটির ক্ষেত্রেও করা যেত। এসএলএসটির ক্ষেত্রে যে অতিরিক্ত শূন্যপদ ছিল সেই অতিরিক্ত শূন্যপদটায় ফ্রেশার্সদের চাকরি দেওয়া যেত, আর বাকি যারা যোগ্য শিক্ষক ছিল, যে তালিকা প্রকাশিত হয়ে গেছিল অযোগ্যদের, তাহলে যোগ্য শিক্ষকদের রাখা যেত। তাহলে এই জটিলতা সৃষ্টি হতো না। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এসএলএসটির এই সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। মামলা মামলা মামলা, শুনানি শুনানি শুনানি, দিনের পর দিন দিনের পর দিন। প্রায় 44টা মতো মামলা এখনো হাইকোর্টে ঝুলছে, একটার পর একটা শুনানি আছে। তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে? সুতরাং এই প্রশ্নগুলো একটার পর একটা থেকে যায়। একদিকে এসএলএসটি, একদিকে প্রাথমিক। দুটোই শিক্ষকতার কাজ, দুটোই শিক্ষকতার একই রকমের পেশা, কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা বিচার ব্যবস্থা, আলাদা আলাদা রায়। এই প্রশ্ন কি সত্যি আপনার মনে উঠছে না? অবশ্যই আমাকে আপনি কমেন্ট করে জানাবেন যে ঠিক আপনারা কোন কোন জায়গা থেকে ভাবছেন। আর যদি ঠিক এই গ্রাউন্ডেই কথা ওঠে, তাহলে এসএলএসটি 26,000ও থাকতে হবে, না হলে তারা ছাড়বে কেন? অযোগ্যরা যোগ্যদের জায়গায় চাকরি করবে, যদি সেটা হতে পারে প্রাথমিকের ক্ষেত্রে, তাহলে অযোগ্যরা যোগ্যদের জায়গায় চাকরি করবে না কেন এসএলএসটির ক্ষেত্রে? এবং পাশাপাশি এটাও যে যদি অযোগ্যরা সেখানে ছাড়পত্র পেয়ে যায় প্রাথমিকের ক্ষেত্রে, তাহলে অযোগ্যরা এসএলএসটির ক্ষেত্রে কেন ছাড়পত্র পাচ্ছে না? আবারও প্রসঙ্গ, তাহলে যোগ্যরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছে কেন? হ্যাঁ, যদি কিছু অযোগ্যকে চিহ্নিত করা যাচ্ছে, শনাক্ত করা যাচ্ছে, সেই চিহ্নিত করা শনাক্ত করা অযোগ্যকে বাদ দিয়ে এসএলএসটিও তার কার্যক্রম শুরু করতে পারত, প্রাথমিকও তার কার্যক্রম শুরু করতে পারত, যেটা প্রাথমিক অবশ্য করেছে। কিন্তু এখনো আমরা তারা সকলেই যোগ্য কিনা জানি না, কিন্তু অনেক যোগ্য বঞ্চিত হয়ে রয়ে গেল। যারা ওয়েটিং লিস্টে ছিল তারা তাদের জায়গাটা ফিরে পেল না। এবার পরিবারের প্রসঙ্গ, যে পরিবার যেমন এসএলএসটির শিক্ষকদেরও আছে, তেমন প্রাথমিক শিক্ষকদেরও আছে, পরিবার সকলের আছে। তাহলে সকলের পরিবারের কথাই সমানভাবে ভাবা উচিত বিচারপতিদের, শুধু এক পক্ষের শিক্ষকদের নয়। তবে একটা যেটা দাঁড়াচ্ছে প্রসঙ্গ, আমরা এখনো আদালতের কপি পাইনি, সেটা পেলে একদম ডিটেলে আমরা জানতে পারবো কি কি পর্যবেক্ষণের মধ্য দিয়ে, কি কি যুক্তি যৌক্তিকতা, সমস্ত তর্ক বিতর্কের খাতিরে কি কি পয়েন্ট আমরা পাচ্ছি, কোন গ্রাউন্ডে কি হচ্ছে, সেটা একদম স্পষ্টভাবে আমরা পাবো। অবশ্যই আমি সেটা আপনাদের কাছে আনবো এবং সবটা ক্লিয়ার করব। কিন্তু তারপরে একটা কথা আমার যেটা নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে রায়, এই রায়ের পরে এসএলএসটির মুখ কিন্তু ঘুরবে। পাশাপাশি এই রায়ের মধ্যে যারা বঞ্চিত হলো তারা হয়তো বা আবার পথ খুঁজবে দিল্লির দিকে, মানে হয়তো এটা আবার সুপ্রিম কোর্টে মোড় নিতে পারে। এখন কিছু বলা যাচ্ছে না, দেখবো আমরা পরবর্তীতে কি হয়। আর অবশ্যই আপনি আপনার মতামত আমার সাথে শেয়ার করবেন, দেখা যাক কি হচ্ছে। আমি তো অবশ্যই ভিডিও করব, আপনাদের সাথে সবটা শেয়ার করব। ভালো থাকবেন, ধন্যবাদ।